সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের নতুন কারিকুলাম অনুযায়ী প্রণীত বিজ্ঞান নবম শ্রেণীর অনুসন্ধানী পাঠের অধ্যায় 11 মানব শরীরের তন্ত্র এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে রক্তনালী ও হৃৎপিণ্ড, হিউম্যান বডি সিস্টেম, ব্লাড ভেসেল এন্ড হার্ট। আমরা এখানে হৃৎপিণ্ডের কার্যক্রম এবং গঠন, রক্তনালী কয় ধরনের আছে সে বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি লেকচারটি তোমাদের উপকারে আসবে। প্রথমে আমরা রক্তনালী বিষয়টি সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা রক্তনালী চিত্র দেখতে পাচ্ছি যে 3 ধরনের রক্তনালী রয়েছে: ধমনী, কৈশিক জালিকা এবং শিরা। এখানে বলা হয়েছে যেসব নালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাদেরকে আমরা রক্তনালী বলে থাকি, অর্থাৎ এসব নালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হতে হবে। তো এখন দেখা যায় যে এই নালীগুলোর ভিতর দিয়ে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশ, আমাদের যে মূল যে মেশিনটা, পাম্প মেশিন যেটা বলা হয় হৃৎপিণ্ড, সেটা থেকে দেহের বিভিন্ন অংশে রক্ত বাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে আবার পুনরায় রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। এই রক্তনালীগুলোকে আমাদের এই গঠন, তারপরে আকৃতি, কাজের ভিত্তিতে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এগুলো হচ্ছে আমরা যেটা বলেছিলাম ছবির মধ্যেও আছে, এই 3টা হচ্ছে ধমনী, শিরা এবং তাদের মাঝখানে আছে কৈশিক জালিকা। এই 3 ধরনের হয়ে থাকে। তো আমরা এর মধ্যে প্রথম যেটা ধমনী সম্পর্কে আমরা আলোচনা করব। ধমনীটা দেখা যায় যে এটা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় এবং এটা সারা দেহের মধ্যে রক্ত বহন করে নিয়ে যায়। এবং এই রক্তের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে এটা অক্সিজেন যুক্ত রক্ত। এটা ফুসফুস থেকে এই অক্সিজেন মিশ্রিত হয়ে এটা হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড থেকে এটা ধমনীর মাধ্যমে সমস্ত দেহের মধ্যে চলে যায়। এখানে আমরা ফুসফুসীয় ধমনীর কথা বলি, অর্থাৎ ফুসফুস থেকে যে রক্তটা হৃৎপিণ্ডে আসে এটাকে ফুসফুসীয় ধমনী বলা হয়। এটা দেখা যায় যে এই হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই ধমনী দিয়ে ফুসফুসে যায়। এটা এই ফুসফুসের সাথে এই ধমনীটা যুক্ত থাকে, এই জন্য এটাকে আমরা ফুসফুসীয় ধমনী বলে থাকি। এটা হচ্ছে ব্যতিক্রম, যে অন্যান্য ধমনীগুলো অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু ফুসফুসীয় ধমনীটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে থাকে এবং সেটা হৃৎপিণ্ড থেকে ফুসফুসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে যায়। ধমনীর প্রাচীর যেটা আছে, ধমনীর প্রাচীরটা বেশ, এটা আমরা এখানে ধমনীর ছবিটা দেখতে পাচ্ছি। এটা বলা হয়েছে যে ধমনীর প্রাচীর যেটা, সেটা পুরু এবং স্থিতিস্থাপক, অর্থাৎ এটা সহজে সংকুচিত হয় না। এটা নালীপথটা হচ্ছে সরু, অর্থাৎ যে এখান দিয়ে রক্তটা প্রবাহিত হবে, যে এখানে আমরা যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা বা এই গহ্বরটা খুবই সরু থাকে এবং এখানে কোনো কপাটিকা থাকে না। কপাটিকা বিষয়টা হচ্ছে যে কপাটিকা যেমন শিরার মধ্যে কপাটিকা আছে, এখানে লেখা আছে যে এখানে এই যে 2টা অর্ধচন্দ্রাকার দরজার মতো আছে এখানে, বা কপাটের মতো আছে, এগুলোকে এই জন্য আমরা কপাটিকা বলে থাকি। এটা একমুখী, এই কপাটিকা গুলো একমুখী থাকে, অর্থাৎ রক্তটা একদিকে প্রবাহিত করতে সাহায্য করে। তো আমরা শিরার মধ্যে এই কপাটিকা দেখতে পাচ্ছি, কিন্তু ধমনীর মধ্যে এই কপাটিকা থাকে না। হৃৎপিণ্ডের প্রত্যেকটা সংকোচন ও প্রসারণের সময় সমস্ত দেহের রক্ত এই সব ধমনীতে রক্ত প্রবাহিত হয় এবং তখন ধমনী গাত্র প্রসারিত বা সংকুচিত হয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে হৃৎপিণ্ড যেটা আছে সেটা আমাদের সংকুচিত বা প্রসারিত। এই সংকোচন প্রসারণের কারণেই দেখা যায় যে এই চাপের কারণে ধমনীতে রক্তটা প্রবাহিত হয়। যখন এই হৃৎপিণ্ডটা সংকুচিত হয় তখন মূলত ধমনীর মাধ্যমে রক্তটা প্রবাহিত হয় এবং এর ফলে দেখা বলা হয়েছে যে ধমনী গাত্র যেটা আছে বা ধমনীর প্রাচীর যেটা আছে সেটাও প্রসারিত বা সংকুচিত হতে পারে। ধমনীর এই স্ফীতি এবং সংকোচনকে আমরা নাড়ি স্পন্দন বলে থাকি বা এটাকে হার্টবিট বলা হয়ে থাকে। এটা আমরা দেখা যায় যে এখানে এই যে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হাত 2টা আঙ্গুল দিয়ে এখানে ধমনীর গায়ে যখন চাপ দেওয়া হয় বা এই 2টা আঙ্গুল দিয়ে যখন আমরা ধমনীতে টাচ করি বা স্পর্শ করি তখন সেটার বিট, হার্টবিট বা সংকোচন প্রসারণ আমরা বুঝতে পারি। ধমনীর ভিতর থেকে রক্ত প্রবাহ যেটা আছে বা ধমনী গাত্রের সংকোচন প্রসারণ,
এবং স্থিতিস্থাপকতা অর্থাৎ এটা অ্যাজ ইট ইজ থাকা বা একই রকম থাকা, এগুলো নারী স্পন্দনের একটা প্রধান কারণ বলা হয়েছে। হাতের কবজির উপর হাত রেখে আমরা এই নারী স্পন্দন অনুভব করতে পারি, যেটা আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এরপর আমরা শিরার সম্পর্কে আলোচনা করব। শিরা শরীরের বিভিন্ন অংশ থেকে, হাত পা বা মাথা বিভিন্ন অংশ থেকে যেসব নালী রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে সেটাকে আমরা মূলত শিরা বলে থাকি। আবার এই ফুসফুস থেকে বলা হয়েছে যে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসা শিরাটা ছাড়া সব শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে, অর্থাৎ এখানে এক্সেপশন হচ্ছে ফুসফুসীয় শিরা, অর্থাৎ ফুসফুস থেকে যে শিরাটা আসে সেটা হচ্ছে ব্যতিক্রম, এটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, কিন্তু বাকি সকল শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে থাকে। অর্থাৎ আমরা যেমন ধমনীর বেলায় বলেছিলাম যে ফুসফুসীয় ধমনীটা হচ্ছে ব্যতিক্রম, আবার ফুসফুসীয় শিরাটাও হচ্ছে ব্যতিক্রম। তো এখানে ফুসফুসীয় শিরা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসে, আর বাকিগুলা সমস্ত দেহ থেকে শিরার মাধ্যমে, বাকি দেহের সমস্ত দেহের রক্তটা অন্যান্য শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে আসে, এটা হচ্ছে বিষয়। তো এখানে বলা হয়েছে যে শুধু ফুসফুসীয় শিরা অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে পৌঁছে দেয়। ধমনীর মতোই শিরা সারা দেহে ছড়িয়ে থাকে, শিরার অবস্থান সমস্ত দেহের মধ্যেই আছে। শিরাগুলা শরীরের বিভিন্ন স্থানে কৈশিক নালিকা থেকে আরম্ভ হয়। এখানে আমরা চিত্রের মধ্যে একটা কৈশিক নালিকা দেখতে পাচ্ছি। এই কৈশিক নালিকা যেটা আছে সেটা এই দেখা গেছে যে এই কৈশিক জালিকাগুলো থেকে এই শিরার উৎপত্তি, অর্থাৎ এই অসংখ্য কৈশিক জালিকা একত্রিত হয়ে একটা শিরা এবং বড় শিরার সৃষ্টি হয়েছে, এটাই হচ্ছে মূল বিষয়টা। এখানে অসংখ্য কৈশিক নালী একত্র হয়ে সূক্ষ্ম শিরা, উপশিরা, শিরা বা পরবর্তীকালে এটা মহাশিরা পরিণত হয়ে হৃৎপিণ্ডে আসে, এটা বলা হয়েছে। এখানে শিরার প্রাচীর, এখানে শিরা ধমনীর প্রাচীর, যেটা দোনোটার প্রাচীরে 3 স্তর বিশিষ্ট। এখানে আমরা দেখি যে 3টা স্তর থাকে। ভিতরের যে স্তরটা এটাকে টিউনিকা ইন্টারনা বলা হয়েছে, এটা ধমনীর ক্ষেত্রেও আছে, শিরার ক্ষেত্রেও আছে। মাঝখানে যে স্তরটা আছে সেটাকে আমরা টিউনিকা মিডিয়া বলে থাকি, আর বাইরের স্তরটাকে আমরা টিউনিকা এক্সটার্না বলে থাকি। অর্থাৎ 3টা স্তর থাকে শিরা এবং ধমনীর মধ্যে। আর শিরার যেটা নালীপথ যেটা থাকে এটা হচ্ছে চওড়া, এখানে একটা চওড়া, আর সেখানে কপাটিকা থাকে। এখানে আমরা এই যে বলেছিলাম যে কপাটিকার যে বিষয়টা, অর্থাৎ এখানে একমুখী 2টা কপাটিকা থাকে, এটা একদিকে খোলে কিন্তু বিপরীত দিকে বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে এই কপাটিকার একটা মূল বৈশিষ্ট্য। এদের প্রাচীরটা অপেক্ষাকৃত কম পুরু বা পাতলা হয়, কম স্থিতিস্থাপক, অর্থাৎ এই শিরাটা সংকুচিত প্রসারিত হতে পারে, কম পেশিময়, অর্থাৎ এখানে পেশি কম থাকে বা এটা একটু দুর্বল থাকে। 3 নম্বর যে রক্তনালীটা সেটা হচ্ছে কৈশিক জালিকা বা ক্যাপিলারিস। এখানে দেখা যায় যেগুলো অনেকটা চুলের মতো, অতি সূক্ষ্ম। এই কৈশিক জালিকা যেগুলা, এগুলাকে আমরা খুবই সূক্ষ্ম, এগুলোর থেকে এগুলোর একদিকে হচ্ছে যে এটা ক্ষুদ্রতম একটা ধমনী, এই ধমনীর থেকে এগুলা তৈরি হচ্ছে, এই ধমনীর থেকে এটা সৃষ্টি হয়, এটা অন্যদিকে এটা ক্ষুদ্রতম শিরার মাধ্যমে এটা শিরার সাথে যুক্ত হচ্ছে। তাই এখানে আমরা বলতে পারি যে ধমনী শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এই কৈশিক নালীগুলা তৈরি করে থাকে এবং এগুলা বিভিন্ন কোষের মধ্যে অবস্থান করে। সেখানে এদের প্রাচীরটা অত্যন্ত পাতলা, এই পাতলা প্রাচীর ভেদ করে রক্ত যেটা আছে সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কোষে প্রবেশ করতে পারে। ব্যাপন জিনিসটা হচ্ছে যে কোনো উপাদান বা কোনো দ্রব্য যদি তার বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকার দিকে যায় তখন সেটাকে আমরা ব্যাপন বলে থাকি। এরপর আমরা নেক্সট হৃৎপিণ্ডের গঠন এবং কাজ সম্পর্কে আলোচনা করব। হৃৎপিণ্ডের গঠন যেটা আছে সেটা বলা হয়েছে যে এটা বাম গহ্বরে, আমাদের বক্ষ গহ্বর যেটা আছে সেটা বাম দিকে অবস্থান করে, 2 ফুসফুসের মাঝখানে অবস্থিত, এবং এটা হচ্ছে ত্রিকোণাকার একটা ফাঁপা অঙ্গ, অর্থাৎ ভিতরের দিকে একটু ফাঁকা থাকে বা ভ্যাকুয়াম থাকে। এটা হৃৎপেশি নামক একটা বিশেষ ধরনের অনুচ্ছিক পেশি দিয়ে তৈরি, অর্থাৎ এটা নিজে নিজে সংকুচিত বা প্রসারিত হয়। এই ধরনের পেশিগুলা যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেগুলাকে আমরা অনুচ্ছিক পেশি বলে থাকি। আর হৃৎপিণ্ড যে পেশি দ্বারা গঠিত সেই পেশিটাকে হৃৎপেশি বলা হয়ে থাকে, এটা হচ্ছে বিষয়টা।
এইখানে আমরা হৃৎপিণ্ডের ভিতরে দেখি যে দুইটা ভিতরের স্তরটা হচ্ছে ফাঁপা এবং এখানে চারটা প্রকোষ্ঠ থাকে। যে আমরা যদি এখানে চিত্রের মধ্যে দেখি এটা একটা, তারপরে এখানে আরেকটা আছে, নিচের দিকে দুইটা আছে, এই হচ্ছে চারটা প্রকোষ্ঠ এখানে অবস্থান করে। উপরের দুইটা প্রকোষ্ঠ যেগুলো আছে এগুলো হচ্ছে আকারে ছোট। এই প্রকোষ্ঠ দুইটাকে আমরা, এটাকে যেমন এখানে চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রকোষ্ঠটাকে আমরা ডান অলিন্দ বলে থাকি। বাম দিকে যেটা থাকে সেটাকে আমরা বাম অলিন্দ বলে থাকি। এখানে বাম অলিন্দ হচ্ছে এটা। নিচের দিকে দুইটা প্রকোষ্ঠ যেটা আছে, নিচের দুইটা প্রকোষ্ঠকে এটাকে আমরা ডান নিলয় বলে থাকি। আর বাম দিকে যেটা আছে সেটাকে আমরা বাম নিলয় বলে থাকি। এই হচ্ছে চারটা প্রকোষ্ঠ এখানে। হৃৎপিণ্ডের উভয় অলিন্দ এবং নিলয়ের মাঝে এবং নিলয় বা ধমনীগুলোর মাঝে এটা খোলা বা বন্ধ হওয়ার জন্য এখানে বাল্ব থাকে, বা যেটাকে আমরা কপাটিকা। কপাটিকা আমরা বলেছি যে কপাটিকা মূলত হচ্ছে অনেকটা দরজার মতো, দুইটা কপাটের মতো থাকে এবং সেগুলো একদিকে খুলতে পারে, বিপরীত দিকে এগুলা খুলতে পারে না। অর্থাৎ যাতে এটা একমুখী, এই কারণে যাতে রক্তটা উল্টা দিকে না যেতে পারে সেই জন্য। আমরা এখানে রক্ত সঞ্চালনের যে চিত্রটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা বলেছিলাম যে এই আমাদের যে ডান অলিন্দ যেটা থাকে, এই ডান অলিন্দ যেটা, এটা সমস্ত দেহ থেকে এখানে রক্ত আসে। রক্ত আসার পরে ডান অলিন্দ থেকে রক্তটা দেখা যায় যে এটা ডান নিলয়ে প্রবেশ করে। এখানে ডান নিলয় আছে, সেই ডান নিলয়ে প্রবেশ করে। তারপরে এটা চলে যায় এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে, এটা দিক দিয়ে ফুসফুসে চলে যাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়টা। এখানে আমরা দেখি যে আমরা এখানে এই যে ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে এটা ফুসফুসে চলে যাচ্ছে ফুসফুস। তারপরে সেটা ফুসফুসের শিরার মাধ্যমে এটা এই বাম অলিন্দ যেটা বলা হয়ে থাকে, সেই বাম অলিন্দ এখানে আসে। বাম অলিন্দ থেকে রক্তটা বাম নিলয়ে প্রবেশ করে এবং বাম নিলয় থেকে এটা দেখা যায় যে মহাধমনী বা এখানে যেটা বলা হয়েছে যে মহাধমনী বা এওর্টার মাধ্যমে এই রক্তটা সমস্ত দেহের মধ্যে প্রবাহিত হতে থাকে। এটা হচ্ছে মোটামুটি একটা সংক্ষিপ্ত আলোচনা। এরপরে আমরা যেটা দেখি যে এই বিষয়টা যে হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সঞ্চালন পদ্ধতি, এটা যদি আমরা আর একটু ব্যাখ্যা করি তাহলে এটা বোঝা যাবে। এখানে হচ্ছে যে আমাদের যে অলিন্দ দুইটা আমরা বলেছি যে উপরের দুইটা প্রকোষ্ঠকে আমরা বলেছি যে অলিন্দ। এই অলিন্দ দুইটা যখন প্রসারিত হয় তখন শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত এসে হৃৎপিণ্ডে প্রবেশ করে। এখানে রক্ত আসতেছে যে এই যে, তো এখানে রক্ত আসার জন্য যেটা ডান অলিন্দ যেটা আছে, এখানে ডান অলিন্দে রক্ত আসার জন্য দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা বলা হয়, এগুলো হচ্ছে মাথা বা হাতের থেকে এখানে রক্ত প্রবেশ করে। আর নিম্ন মহাশিরা হচ্ছে যে পেট, পা, এসব জায়গা থেকে রক্ত এসে এখানে প্রবেশ করে। আর বাম অলিন্দ যেটা আছে, যে এখানে বাম অলিন্দটাও যখন প্রসারিত হয় তখন সেখানে রক্ত আসে। সেই রক্তটা আসে মূলত ফুসফুসীয় বা পালমোনারি শিরার মাধ্যমে এখানে রক্তটা প্রবেশ করে। এখানে এই যে আমরা ফুসফুসীয় শিরা দেখতে পাচ্ছি যে এখানে প্রবেশ করতেছে রক্ত। তাহলে দুইটা অলিন্দের মধ্যেই রক্ত প্রবেশ করে। ডান অলিন্দে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত শরীর থেকে আসে, আর বাম অলিন্দের মধ্যে আমরা দেখতেছি যে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্তটা এসে প্রবেশ করতেছে। এরপরে দেখা যায় যে অলিন্দ দুইটা একই সাথে সংকুচিত হবে। একই সাথে সংকুচিত হলে তখন এই নিলয় দুইটা বা নিচের প্রকোষ্ঠ দুইটা তখন প্রসারিত হবে। প্রসারিত হলে তখন দেখা যায় যে এই ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে প্রবেশ করে, আর বাম অলিন্দ থেকে রক্তটা বাম নিলয়ে প্রবেশ করে থাকে আর কি। ডান অলিন্দ থেকে এখানে যে কপাটিকা গুলো আছে, যে এখানে একটা কপাটিকা আছে, এক জোড়া কপাটিকা। এখানে বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে কপাটিকা আছে। এই কপাটিকা গুলা খুলে যায় যখন এই নিচের অংশটা প্রসারিত হয়। তো এইভাবে দেখা যায় যে অলিন্দ থেকে নিলয়ের মধ্যে রক্তটা আসতেছে। ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা ডান নিলয়ে আসবে, আর বাম অলিন্দ থেকে বাম নিলয়ে অক্সিজেন যুক্ত রক্তটা নিচের দিকে আসবে। এটা হচ্ছে বিষয়টা। এটা এখানে এই জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে যে বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্তটা বাম নিলয়ে প্রবেশ করে থাকে। যখন এই রক্তটা নিচের দিকে নেমে যায় তখন এই কপাটিকা গুলা বন্ধ হয়ে যাবে। এই যে
কপাটিকা যেগুলো অলিন্দ এবং নিলয়ের মাঝখানে যে কপাটিকাটা আছে বন্ধ হয়ে যাবে। তখন রক্তটা দেখা যায় যে ডান নিলয় থেকে রক্তটা এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাবে। এটা হচ্ছে বিষয়টা, এটা ফুসফুসে চলে যাবে বিশুদ্ধ হওয়ার জন্য। অপরদিকে বাম নিলয় যেটা আছে, এই বাম নিলয় থেকে রক্তটা এখানে এই মহাধমনীর মাধ্যমে বা এওটার মাধ্যমে এটা সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে যাবে। তখন এই রক্তটা তখন দেখা যাবে যে অলিন্দ এবং নিলয়ের মাঝখানে কপাটিকা গুলা বন্ধ থাকবে। তা না হলে দেখা যাবে যে এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে বা মহাধমনীর মাধ্যমে রক্তটা বের হতে পারবে না এখান থেকে, হৃৎপিণ্ড থেকে। সেই জন্য এই কপাটিকা গুলা বন্ধ হয়ে যায়। এর ফলে দেখা যায় যে এই কপাটিকা গুলা বন্ধ হওয়ার কারণেই আমরা দেখি যে নিচের প্রকোষ্ঠ থেকে বা নিলয় থেকে কখনো রক্ত অলিন্দে প্রবেশ করতে পারে না। এটা হচ্ছে মূল বিষয়টা। এইভাবেই দেখা যায় যে এই হৃৎপিণ্ডটা কাজ করে যাচ্ছে, আমাদের হৃৎপিণ্ড এভাবে কাজ করতেছে। আমরা এখানে আবার বিষয়টা একটু এই চিত্রের মাধ্যমে দেখি যে অলিন্দের ডায়াস্টল মানে হচ্ছে প্রসারিত হওয়া। অলিন্দ হচ্ছে এই যে উপরের অংশটা, এটা যখন প্রসারিত হবে তখন এই দুইটা নিম্ন মহাশিরা এবং ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে রক্তটা এই অলিন্দের মধ্যে এখানে চলে আসলো। এটা হচ্ছে অলিন্দের প্রসারণ। আর এখানে আবার বাম অলিন্দ যেটা, সেটাও প্রসারিত হলে সেখানে রক্ত আসবে, অক্সিজেন যুক্ত রক্ত আসবে ফুসফুসীয় শিরার মাধ্যমে এখানে আসবে। এরপরে আমরা দেখি যে এখানে এখানে যখন এগুলা সংকুচিত হবে, উপরের অংশগুলা যখন সংকুচিত হয়, অলিন্দের সিস্টল সংকুচিত হবে, তখন এই অলিন্দ থেকে রক্তগুলা নিচের দিকে চলে আসতেছে। এই হচ্ছে বিষয়টা, এখানে চলে আসতেছে এবং নিলয় তখন প্রসারিত হচ্ছে। এরপরে আমরা দেখি যখন আবার নিলয়গুলা ডায়াস্টল হয়, তখন আমরা দেখি যে এই নিলয় যেটা আছে, নিলয় থেকে এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কোথায় চলে যাবে? ফুসফুসে চলে যাবে। আবার এই বাম নিলয় যেটা আছে, বাম নিলয় দেখা যাবে যে এই রক্তটা এই মহাধমনীর মাধ্যমে চলে যাচ্ছে। এটা হচ্ছে যখন নিলয়ের সিস্টল ঘটবে, তখন নিলয় সংকুচিত হলে তখন রক্তটা একদিকে ডান নিলয় যেটা আছে সেখান থেকে রক্তটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যাবে। আর বাম নিলয় থেকে রক্তটা এখানে মহাধমনীর মাধ্যমে আমাদের সমস্ত শরীরের মধ্যে চলে যাবে। এই হচ্ছে বিষয়টা। এইখানে আমরা মোটামুটি এই বিষয়টাই দেখতে পাচ্ছি যে রক্তের কাজ হচ্ছে এটাই, যে রক্ত সংবহন এখানে একটা পাম্পিং মেশিন হিসেবে কাজ করে থাকে এবং এখানে এটার সাহায্যে আমাদের সমস্ত রক্ত প্রবাহ সচল থাকে। আর আমাদের যে এই ডান এবং বাম প্রকোষ্ঠগুলা সম্পূর্ণ বিভক্ত, অর্থাৎ ডান অংশটা বাম অংশের সাথে, এই প্রকোষ্ঠগুলো একটা আরেকটার সাথে কোনোভাবেই ডান দিক থেকে রক্তটা কোনো দিকে বাম দিকে সরাসরি আসতে পারে না। এটা হচ্ছে একটা বিষয়টা, যার ফলে দেখা যায় যে এখানে যে অক্সিজেন যুক্ত রক্ত এবং অক্সিজেন বিহীন রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যেটা আছে, এই দুইটা রক্তের মধ্যে কোনোভাবেই মিশ্রণ ঘটার সম্ভাবনা থাকে না এখানে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে সাবস্ক্রাইব করে নিবে। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।